তো দেখতে দেখতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল যে সকল নিয়ম রয়েছে বা রুলস রয়েছে সেগুলোতে চলে আসলাম। হ্যাঁ, তোমরা প্রথম রুল বা প্রথম নিয়ম নিয়ে আলোচনা করবে। এর আগে তোমরা কনফিউশন দূর করলাম, তাই না? তো প্রথম রুলটা কি জানো? প্রথম রুলসটা হচ্ছে তোমার ইচ আইদার নাইদার মেনি এ। কোন ওয়ার্ড গুলো? ইচ আইদার নাইদার মেনি এ। বারবার পড়ো, ইচ আইদার নাইদার মেনি এ। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। তো এটা একদম মুখস্থ হয়ে গেছে আশা করি। এরপর আমরা কিছু এক্সাম্পল দিব। হ্যাঁ, এক্সাম্পল দিলে আশা করি ভালো করে বুঝতে পারবে। তো এই মাত্র আমরা যে নিয়মটি পড়লাম সেই নিয়মের অধীনে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছে, চলো সেগুলো কিভাবে তোমরা সলভ করবে সেই টেকনিক নিয়ে আলোচনা করি। তো প্রথমেই তোমার কি বলো তো, সাবজেক্টটা খুঁজতে হবে। আমরা বলেছি তাই না যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো সাবজেক্ট খুঁজতে হবে। মনে রাখবে সাবজেক্ট সবসময় প্রথমেই থাকবে। হ্যাঁ, সাবজেক্ট সবসময় প্রথমেই থাকে। আবার কিভাবে বুঝবা যে সাবজেক্ট প্রথমে আছে? এখানে যদি অফ থাকে, হ্যাঁ, প্রথম ওয়ার্ডটার পরে যদি প্রথম ওয়ার্ডটার পরে যদি অফ থাকে তাহলে বুঝে নেবে যে প্রথম ওয়ার্ডটাই হলো সাবজেক্ট। ক্লিয়ার? একদম ক্লিয়ার। হ্যাঁ, তো প্রথম ওয়ার্ডটার পরে অফ আছে তার মানে সাবজেক্ট হচ্ছে ইচ। ঠিক আছে? তারপর দেখো দ্বিতীয় এমসিকিউতে এই যে প্রথম ওয়ার্ডটার পরে অফ আছে তার মানে সাবজেক্ট হচ্ছে ইচ। তৃতীয় এমসিকিউটা প্রথম দুইটা ওয়ার্ডের পরে, হ্যাঁ, মূল কথা অফ আছে না, তো অফের আগে কি আছে? আইদার, তার মানে আইদার হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এভাবে মনে রাখবা। তারপরে দেখো এই যে নাইদার অফ, দেখছো অফ আছে, অফের পূর্বে কি যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তো সাবজেক্ট আশা করি বুঝতে পারছো, এগুলো তো সাবজেক্ট হিসেবেই আছে, তোমরা বোঝো তাই না, এগুলো সাবজেক্ট। তো এটাই হলো কথা। তারপর আর কি টেকনিক দিয়ে বুঝাইলাম যে অফের আগে থাকবে। আবার তুমি তো জানোই তাই না, ইচ একটা সাবজেক্ট, তাই না, আইদার একটা সাবজেক্ট, নাইদার একটা সাবজেক্ট। তো এই হচ্ছে কথা, সাবজেক্ট আমরা চিনে ফেললাম। তো আমাদের ভার্ব হিসেবে কোনটা বলবে? চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ি। হ্যাঁ, দেখো তাহলে প্রথম এমসিকিউ এখন আমরা সলভ করবো। ইচ অফ দ্য থিংস ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া। হ্যাঁ, বোঝানো হচ্ছে যে এই সকল জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসপত্রই ভারতে পাওয়া গিয়েছে। তো প্রত্যেকটা জিনিসপত্রই ভারতে পাওয়া গেছে, এটা বোঝানো হচ্ছে। এটা ডাজন্ট ম্যাটার ভাই, ম্যাটার হচ্ছে ভার্ব হবে কোনটা, তাই না? তো ভার্ব হবে কোনটা আমরা পড়ছি, ইচ আইদার নাইদার মেনি এ। এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব হবে সব সময় সিঙ্গুলার। তো আমাদের এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইজ, ভার্ব হবে সিঙ্গুলার। বলো ওয়ার কি সিঙ্গুলার? না, ওয়ার তো একটা প্লুরাল ভার্ব। কেন ওয়ার প্লুরাল ভার্ব? ওয়ার বসে কিসের পরে? দে এর পরে না, উই এর পরে ওয়ার বসে। তো উই, দেই এগুলো কি প্লুরাল? তোমরা তো বোঝোই তাই না? তো প্লুরালের পরে যেটা বসে সেটা প্লুরাল ভার্বই হবে। তার মানে ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। আমরা ওয়ার নিব না, এরকম ভাবে আমাদেরকে কাট করতে হবে। কাট করার পদ্ধতি হলো এলিমিনেশন প্রসেস। হ্যাঁ, তো তারপরে দেখো, হ্যাঁ, এইটা হইতে পারে তাই না, সেটা আমরা পরে দেখি। তারপরে দেখো হ্যাভ, হ্যাভ কেন হবে না? হ্যাভ একটা প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাই না? তো হ্যাভ প্লুরাল, কারণ কেন? উই এর পরে আমরা হ্যাভ বসাই নরমালি। আই এর পরেও বসানো যায়, একটা এক্সেপশন, বাট উই এর পরে আমরা নরমালি কি হ্যাভ বসাই, তাই না? দে এর পরে হ্যাভ বসাই। তো হ্যাভ একটা প্লুরাল ভার্ব। তো আমরা হ্যাভ নিতে পারবো না, কারণ আমাদের বলে দিছে যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব হবে সিঙ্গুলার। তো হ্যাভ হচ্ছে না, আরও তো প্লুরাল তোমরা জানো, দে এর পরে আর বসে, তাই না? উই এর পরে আর বসে, তো এটাও প্লুরাল ভার্ব। একটাই বাকি রইলো ইজ। ইজ তো সিঙ্গুলার ভার্ব, তাই না? হি এর পরে ইজ বসে, তাই না? ইটের পরে ইজ বসে। তো হি তো একজন ব্যক্তি, তারপরে তো যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে কথা, আমাদের আনসার বি নাম্বার। এইভাবে কিন্তু তোমরা প্রতিটা এমসিকিউর উত্তর দিতে পারবে। তো আমাদের আনসার কি বলতো? বি নাম্বার। কেন আমরা 2 নং এমসিকিউটা আসি, তোমরা আনসার করবে কিন্তু দেখো 2 নম্বর ঠিক আগের মতোই। সাবজেক্টটা কি বলতো? ইজ। বোঝাই যাচ্ছে সাবজেক্ট, ইজটা একটা সাবজেক্ট, তাই না? তো দেখো ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস ড্যাশ অফ প্রেইজ। বলা হচ্ছে যে প্রদর্শনীতে যে সকল খেলনা ছিল সবগুলোই দামি। হ্যাঁ, সবগুলোই প্রশংসার দাবিদার, এরকম হয়। সবগুলোই প্রশংসার দাবিদার বা প্রশংসার দাবিদার্থে কি দামি, প্রশংসার দাবিদার, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। তো দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? ইচ আছে, মানে ভার্ব হবে সিঙ্গুলার। বলো শুধু ওর দিকে আমরা বসাইতে পারি? আমাদের একটা ভার্ব লাগবে না এই বাক্যে? ডিসপ্লে, এটা কিন্তু একটা ভার্ব না। ডিসপ্লেড এইখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, বা এটা নন ফাইনাইট ভার্ব। আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? দেখো ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস, প্রদর্শিত করা তোমার খেলনাগুলো, তাহলে এটা কি ভার্ব হিসেবে কাজ করতেছে? না, আমাদের একটা ভার্ব লাগবে, তাই না? অফ প্রেইজ, এখানেও ভার্ব নাই। তো একটা সেন্টেন্স কি ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে? বলো, হতে তো পারে না। তো এখানে ভার্ব নাই, ওর দিয়ে একটা অ্যাডজেক্টিভ। ওর দিয়ে মানে কি বলো তো? ওর্দি মানে হচ্ছে মূল্যবান বা দামি। তো এটা হবে না, কারণ এটা কোনো ভার্ব নাই, শুধু অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য হয় না। গেল, এটা হচ্ছে না। তারপর ওয়ার ওর্দি, আচ্ছা এটা হতে পারে, কিন্তু ওয়ার তো প্লুরাল ভাইয়া, একটু আগেই বললাম, তাই না? তো এটাও আমাদের হবে না, কারণ ইচের পরে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। আর এটাও প্লুরাল, একটু আগে বললাম। আরও হবে না, বাকি আছে একটা ইজ ওর্দি, এটাই আনসার। আর ইজ তো সিঙ্গুলার, হি এর পরে ইজ বসে, ইটের পরে ইজ বসে, রহিমের পরে ইজ বসে। রহিম একজন মানুষ, হি একজন মানুষ, তাই না? তো এগুলোর পরে যেহেতু বসে ইজ, সিঙ্গুলারই তো হবে। আশা করি ক্লিয়ার, তাই না? তো এটা হচ্ছে কথা।
এখানে আমাদের রাইট আনসার কি বলতো? রাইট আনসার ডি নাম্বার, ইজ ওর্দি। তাহলে ইচ অফ দ্য ডিসপ্লে টয়েস ইজ ওর্দি অফ প্রেইজ। হ্যাঁ, তো এটা বোঝানো হচ্ছে যে প্রদর্শিত করা প্রত্যেকটি খেলনাই ছিল প্রশংসার দাবিদার। তো ক্লিয়ার, দ্বিতীয় এমসিকিউটাও তোমরা বুঝতে পারছো। দেখো রুলস জানো দেখেই তোমাদেরকে সহজ লাগতেছে। তারপরে দেখো ইফ আইদার অফ ইট, এখানে সাবজেক্ট কি আইদার। তো আইদার যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব হবে সিঙ্গুলার। আমরা রুলসে পড়েছি ইজ আইদার নাইদার many a, each either neither many a। তো দেখো টেক তো প্লুরাল ভার্ব, তাই না? টেক তো প্লুরাল ভার্ব আমরা পড়েছি, শেষে এস থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব আমরা পড়েছি কিন্তু, তাই না? সাধারণত তো টেক প্লুরাল আমরা নিতে পারবো না। টেকিং তো ফাইনাইট ভার্ব না ভাইয়া, আমাদের ফাইনাইট ভার্ব নিতে হবে, তাই না? টেকিং একটা তোমার কি নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো টেকেন, এটাও নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে টেক্স আর টেক। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে আমাদের সিঙ্গুলার খুঁজতে হবে। টেক্স হচ্ছে সিঙ্গুলার, তাই না? বলেছি শেষে এস থাকলে সেটা কি হয়, ভার্বের ক্ষেত্রে শেষে এস থাকলে সিঙ্গুলার হয়, এস বা ইএস বা আইএস। তো এটা সিঙ্গুলার, এটাই অ্যান্সার। তো এইভাবে আমাদের অ্যান্সার কিন্তু আমরা খুঁজি। আরেকটা এমসিকিউ আছে, তারপরে মিনি এ দিয়ে একটা এমসিকিউ আছে, সেটা আমরা দেখবো। তো দেখো নাইদার অফ আস, বলো যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে নাইদার, তাই না? তো এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব, তাই না? আমরা পড়েছি ইজ আইদার নাইদার মেনি এ, বারবার পর মুখস্থ হয়ে যাবে। তো দেখো ওয়ার, এটা প্লুরাল, এটা হবে না, আমরা আগেই বলেছি। আর প্লুরাল, এটা হবে না। বাকি আছে ইজ আর এম। বলো নাইদার অফ আস এম ইন্টারেস্টেড, এটা কি হয়? হয় না তো, তাই না? এম বসে কোথায়? আই এর পরে এম বসে, আর কোথাও বসে না। তার মানে এটা হচ্ছে না। নাইদার অফ আস ইজ ইন্টারেস্টেড হবে। তার মানে এটা রাইট আনসার কি? ডি নাম্বার, ইজ ইন্টারেস্টেড। কেন? কারণ নাইদার একটা, নাইদার যখন সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব সিঙ্গুলার হয়। তো এটার অর্থ কি? নাইদার অফ আস ইজ ইন্টারেস্টেড টু ভিজিট কক্সবাজার। আমাদের মধ্যে কেউই কক্সবাজার ভ্রমণে আগ্রহী নয়। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা কি ভুল করো? আস তো প্লুরাল, তো তার মানে এখানে প্লুরাল হবে। তা না ভাই, সাবজেক্টটা হচ্ছে নাইদার, সাবজেক্টটা হচ্ছে আইদার, সাবজেক্টটা হচ্ছে ইজ, সাবজেক্টটা হচ্ছে ইজ। ঠিক আছে, এগুলো কিন্তু সাবজেক্ট। এই প্রথমে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয়, অফ এর শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয়। তো আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে সাবজেক্ট চিনবে, কিভাবে এই ধরনের এমসিকিউ সলভ করতে হয়। তো দেখতে দেখতেই আমরা দ্বিতীয় নিয়মে চলে আসলাম। দ্বিতীয় নিয়মে কি লেখা আছে দেখো তো। কোন সেন্টেন্সের শুরুতেই মেনি এ থাকলে, হ্যাঁ মেনি এ থাকলে তার পরবর্তী নাউন ও ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। হ্যাঁ, একদম মুখস্থ করে রাখো। কোন সেন্টেন্সের শুরুতেই যদি মেনি এ লেখা থাকে তার পরবর্তী নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। হ্যাঁ, তো এটা বলা হচ্ছে। উদাহরণটা দেখো, উদাহরণ আমরা একটা এমসিকিউর মাধ্যমে করবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এমসিকিউটা বলছে মেনি এ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। এখানে বলা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরাই কি করে, প্রথমবারেই ড্রাইভিং টেস্টে কি করে সেই বিষয়টা বলা হচ্ছে। ড্রাইভিং টেস্টে পাশ করতে ব্যর্থ হয়, তাই না? তো এই বিষয়টা কিন্তু বোঝানো হয়েছে। তো কোন ভার্বটা দিলে মেলে, তাই না? তো মেনি এ স্টুডেন্ট আমরা দেখি আগে, আমরা প্লুরাল গুলো বাদ দেই, তাই না? প্লুরাল ভার্ব কোনগুলো? পাস কিন্তু প্লুরাল ভার্ব, তাই না? বলো শেষে ইয়েস থাকলে বা এস থাকলে সে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে, তার মানে পাস হবে না, তার মানে ফেইলও হবে না, কারণ এটা দুটো প্লুরাল হওয়ার সম্ভাবনা আছে এই বি নাম্বার আর ডি নাম্বার, তাই না? এখন আমাদের অর্থের দিকে আসতে হবে। কোন অর্থটা লজিক্যাল বলতো? যখন কোন স্টুডেন্ট প্রথমবারের মতো ড্রাইভিং টেস্ট দেয়, সে কি প্রথমবারে পাস করে না, তাই না? পাস করার জন্য কি সে ব্যর্থ হয়, এই বিষয়টা আর কি বোঝানো হচ্ছে। পাস করতে গিয়ে ব্যর্থ হয়। তো এখানে কিন্তু ফেজটা কিন্তু সঠিক, তাই না? পাসেসটা কিন্তু হয় না। এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটার অর্থ তো মিলতেছে না, তাই না? লজিক্যালি কোনটা হয়? যৌক্তিক হয় যে প্রথমবারে বেশিরভাগ শিক্ষার্থী ড্রাইভিং টেস্টে পাস করতে ব্যর্থ হয়। তো এখানে ফেজটা হবে, পাসেসটা হবে না। এইভাবে আমাদের এলিমিনেশন প্রসেসে এমসিকিউ গুলো সলভ করতে হয়। তো ফেলস হবে অ্যান্সার। সেন্টেন্সটা কি হবে তাহলে? মেনি স্টুডেন্ট fails to qualify the driving test on the first try. হ্যাঁ, প্রথমবারের প্রচেষ্টায় অধিকাংশ শিক্ষার্থীরাই ড্রাইভিং টেস্টে পাশ করতে ব্যর্থ হয়। তো আশা করি বুঝতে পারছো। কিন্তু একটা বিদ্রোহ বা বিশেষ দ্রষ্টব্যটা মনে রাখতে পারো, সেটা কি? শুধুমাত্র মেনি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু আগের নিয়ম খাটবে না। আগের বারে কি ছিল? মেনির পরে এ ছিল। এবার যদি শুধু মেনি দিয়ে শুরু হয় তার পরবর্তীতে থাকা নাউন ও ভার্ব দুটোই প্লুরাল হবে। সাপোজ ধরো এই মেনি এই অর্থটা নাই, তাই না? এটা নাই সাপোজ ধরো, তাই না? তাহলে কি হবে? তাইলে হবে হচ্ছে এখানে একটা এস হবে, তাই না? প্লুরাল হবে। নাউন, স্টুডেন্ট তো একটা নাউন, তাই না? তো এটা প্লুরাল করতে হবে এবং ভার্বটাকেও প্লুরাল করতে হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু ফেইল, এটা হইতো না, ফেইলস হইতো না, তাই না? সেক্ষেত্রে উত্তর কি হইতো বলতো? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হইতো ফেইল বা পাসের মধ্যে যে কোনো একটা। ফেল বা পাসের মধ্যে যে কোনো একটা, যেটা যৌক্তিক হতো সেটাই আমরা নিতাম। তো এই হচ্ছে কথা। বাট এই রোজটা মাথায় রাখবা যে শুধুমাত্র মেনি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তারপরে থাকা নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। আর মেনি এ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে থাকা ভার্ব এবং নাউন দুইটাই সিঙ্গুলার হবে। ক্লিয়ার আশা করি।
তো এবার খেয়াল করো 3 নং নিয়মের দিকে। 3 নং নিয়মে বলা আছে কি দেখো তো, এই ওয়ার্ড গুলো একদম বারবার পড়বে, মুখস্থ করে ফেলবে, মুখস্থ হয়ে যাবে আশা করি। আমার মতো পড়ো, দেখো সাম এভরি নো এনি, সাম এভরি নো এনি, তারপরে কি সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, এনিওয়ান এনিবডি এনিথিং। দেখছো এভাবে বারবার পড়ো। এই সকল ওয়ার্ড যদি থাকে, এই সকল ওয়ার্ডের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। আগেই কিন্তু আমি সিঙ্গুলার গুলো পড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, মানে যে সকল ওয়ার্ডের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয় সেই সকল ওয়ার্ড গুলো কিন্তু আমি আগে বলছি, তাই না? তো সেগুলো কিন্তু আগে টেকনিকের সাহায্যে মনে রাখা যায়। তাহলে এগুলোর পরে যদি সিঙ্গুলার হয়, বাকি বেশিরভাগ জিনিসের পরে কি প্লুরাল হবে, বা তখন তোমরা বুদ্ধি দিয়ে সলভ করবে, তাই না? তো এটা হচ্ছে রুলস আর কি। 3য় নম্বর নিয়ম এটা। 3য় নম্বর নিয়ম কি বলে? সাম এভরি নো এনি, অথবা সামওয়ান সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, নো ওয়ান নোবডি নাথিং, এনিওয়ান এনিবডি এনিথিং। এই সকল ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যে যে বা ওই সেন্টেন্সে থাকা ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তো রুলসটা, যে নিয়মটা, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি, সামথিং ড্যাশ হ্যাপেনিং ইন দিস ইন দ্য হাউস, সামথিং ড্যাশ হ্যাপেনিং ইন দ্য হাউস কি হবে বলতো? ওয়াজ হ্যাপেনিং এটা হবে, তাই না? কেন এটা হলো আমরা ব্যাখ্যা করি, তাই না? ওয়ার তো হবে না, কেন কি কেন হবে না বলতো? সামথিং, আমরা বলেছি না সামথিং যদি থাকে বা সামথিং দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাই না, তাহলে তার পরে থাকা ভার্বটি সর্বদাই সিঙ্গুলার হবে। ওয়ার তো সিঙ্গুলার না, ওয়ার প্লুরাল, আমরা আগেই বলেছি, তাই না? আর ও প্লুরাল একটা ভার্ব, তাই না? হ্যাড হবে না, কারণ হ্যাডের পরে তোমার ভিতরি ইউজ করতে হয় নরমালি, তাই না? তো হ্যাড কিন্তু এখানে হচ্ছে না, হ্যাডের পরে তো তোমার হয় না, জেরান্ড পার্টিসিপল কিছুই হয় না, তো এখানে হ্যাড হবে না। তা বাকি আছে কি ওয়াজ, ওয়াজটাই হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, ওয়াজ সিঙ্গুলার, ইজ ওয়াজ এগুলো কিন্তু সিঙ্গুলার, হি এর পরে ওয়াজ বসে, তাই না? সিঙ্গুলার, ইট এর পরে ওয়াজ বসে, এগুলো সিঙ্গুলার, বোঝাই যাচ্ছে এটা মধ্যে সিঙ্গুলার। তো সামথিং ওয়াজ হ্যাপেনিং ইন দ্য হাউস, ওই ঘরের মধ্যে কিছু ঘটতেছিল, এটা বোঝানো হচ্ছে। তো দেখো আমরা 4র্থ নিয়মটি ব্যাখ্যা করবো। 4র্থ নিয়মে বলা আছে কি দেখো তো, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি। ঠিক আছে? তো টাইম মানে কি তোমরা তো জানো, সময়, তাই না? ডিস্টেন্স মানে দূরত্ব বুঝাবে, ওয়েট মানে তোমার ওজন বুঝাবে, তাই না? ওজন বা ভর বুঝাবে। তারপরে দেখো মানি মানে মানে অর্থ বা টাকা বোঝাবে, তাই না? তো দেখো টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি নির্দেশক যে সকল ওয়ার্ড আছে, হ্যাঁ, ওই সকল ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে কি জানো, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। মনে রাখবে যে কি, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি নির্দেশক ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। মুখস্থ করে ফেলাও, হ্যাঁ? ওকে, তোমাদের আশা করি মুখস্থ হয়েছে। তো বিশেষ দ্রষ্টব্যটা কি, হ্যাঁ, এটা মাথায় রাখবে যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি এগুলোকে প্লুরাল করা যাইতে পারে, হ্যাঁ, কিন্তু এর পরবর্তী যে ভার্ব আসবে সেটাকে কখনোই প্লুরাল করা যাবে না, সেটাকে সিঙ্গুলার রাখতে হবে, মাস্ট। ঠিক আছে? তো বিশেষ দ্রষ্টব্যরাও তোমরা আশা করি মাথায় রাখবে। তারপরে দেখো এবার আমরা এমসিকিউটা ব্যাখ্যা করি, হ্যাঁ, এমসিকিউটা আমরা ব্যাখ্যা করি। দেখো এমসিকিউতে কি বলছে, প্রথম 1 নং এমসিকিউতে, এরপর আমরা আরেকটা এমসিকিউ করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো দেখো আমরা পড়ি, $10,000 ড্যাশ আ লট অফ মানি। ঠিক আছে? এখানে বোঝানো হচ্ছে যে বাক্যটা দিয়ে যে 10,000 টাকা বেশ ভালো পরিমাণ টাকা, তাই না? 10,000 টাকা বেশ ভালো মোটা অঙ্কের টাকা, বা ভালো ভালো অঙ্কের টাকা। ঠিক আছে? এটা বুঝতেই পারছো। তো এখানে কি হবে বলো তো? এখানে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ, কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। দেখো সিঙ্গুলার ভার্ব কোনটা? আর সিঙ্গুলার না, আর তো প্লুরাল, আমরা আগেই পড়েছি। আর কোন ধরনের ভার্ব? আর হচ্ছে প্লুরাল ভার্ব, তার মানে আর হবে না। আর এটাও প্লুরাল ভার্ব, হ্যাঁ, এটাও প্লুরাল ভার্ব, আমরা আগে বলেছি, তাই না? উই এর পরে হ্যাভ বসে, দে এর পরে হ্যাভ বসে, তাহলে প্লুরাল ভার্ব। কিন্তু ইজ এটা সিঙ্গুলার ভার্ব, তাই না? ইজ তো সিঙ্গুলার ভার্ব, হি এর পরে ইজ বসে, ইট এর পরে ইজ বসে, রহিমের পরে ইজ বসে নরমালি, তাই না? তো এখানে কি হবে? $10,000 is a lot of money। হ্যাঁ, মনে হচ্ছে যে ঠিক না, মানে এটা মনে হয় ভুল, এখানে মানে আর এ লট অফ মানি না, ডলার্স আছে, এই জন্য না। ঠিক আছে? রুলস এইটাই যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি যদি থাকে ওটার ভার্ব সিঙ্গুলার হবেই হবে। দেখো $10,000 এটা একটা মানি না, মানির বিষয় না, বলো টাকা, তাই না? অর্থ বোঝাচ্ছে, তো এখানে ইজ হবে। ঠিক আছে? এই ডলার দেখে কেউ ফান্দে পড়ে প্লুরাল ভার্ব দিবা না। ঠিক আছে? এটা সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে এখানে। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা যে 4র্থ যে নিয়মটা পড়েছিলাম, সেই নিয়মের অধীনে থাকা 2টা এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। দেখো 2য় এমসিকিউতে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হ্যাঁ, সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করো, তাই না? সঠিক বাক্যটি চিহ্নিত করো। দেখো 4টা সেন্টেন্স দেওয়া আছে, এবিসিডি 4টা অপশনে, তাই না? কোনটা সঠিক? তো নিয়মটা মনে করে দেখো তো। নিয়মটায় বলা হয়েছিল যে আমাদের টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি রিলেটেড যে সকল ওয়ার্ড রয়েছে, তাই না, সেই সকল ওয়ার্ডকে প্লুরাল করা যদি দরকার হয় তাহলে প্লুরাল করতে হবে, কিন্তু যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি এর ক্ষেত্রে যে ভার্ব বসে সেই ভার্বটা সিঙ্গুলার হয়। তবে যদি টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানিকে প্লুরাল করার দরকার হয় তাহলে প্লুরাল করতে হবে বা করা যায়। তো দেখো আমরা প্রথম অপশনটা দেখি,
$20 is the price। ঠিক আছে, এটা আমরা পরে ব্যাখ্যা করবো এটা সঠিক কিনা। আমরা বি নাম্বার অপশনটা আসি, $20 is the price। এটা ভুল, কেন ভুল দেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের ভার্বটা ঠিক আছে, ভার্বটা মেইনটেইন করছে যে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ তো একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু যে তোমার সাবজেক্ট যে তোমার সাবজেক্টটা কি মানি, তাই না, এটা প্লুরাল হতে হবে। তো $20 কিন্তু ঠিক আছে না, $20 হবে। $1 $1 হইলে আমরা ডলার বলতে পারতাম, তাই না, কিন্তু তো $20, এই জন্য $20 হলে তো $20 বলা যাবে না, $20 হবে। কি হবে? $20 হবে। তো এখানে এসটা দেয় না, এই জন্য দ্বিতীয় সেন্টেন্সটা ভুল। এই জন্য দ্বিতীয় সেন্টেন্সটা কি বলতো, দ্বিতীয় সেন্টেন্সটা এখানে ভুল, তার মানে এটা ক্রস, বুঝছো? এবার আমরা তৃতীয় অপশনটা আঁকবো। দেখো তৃতীয় অপশনে কি বলছে, তৃতীয় অপশনে বলছে যে $20 আর দ্য প্রাইস। দেখো তৃতীয় অপশনে কি বলছে, বলছে যে $20 আর দ্য প্রাইস। বলতো এখানে ভুল কোথায়? এখানে ভুল হচ্ছে তোমার দুইটা ভুল আছে। এখানে ডলার্স হবে আর এখানে আর হবে না, এখানে ইজ হবে। আর এর পরিবর্তে কি হবে? ইজ হবে। কারণ আমরা জানি কি, এই যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি এর ক্ষেত্রে যে সকল ভার্ব বসে সেই ভার্ব অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তার মানে ভার্বের ভুল আছে এবং এখানে ডলার্স হবে। কারণ আমরা জানি কি, সাবজেক্টকে যদি প্লুরাল করা যায় তাহলে প্লুরাল করতে হবে। এখানে সেই প্লুরাল করা ছিল না, এসটা ছিল না, আমি লিখলাম। তো এই দুইটা ভুল আছে, তার মানে সি নাম্বার অপশনটাও ভুল। এবার আমরা ডি নাম্বার অপশনটা দেখবো। বলছে কি দেখো, $20, ঠিক আছে, আর দ্য প্রাইস। আচ্ছা দেখবো এখানে কোনটা ভুল। ডলার্স ঠিক আছে, প্লুরাল করা যায় যাইতো এবং প্লুরাল করেছে, এক্ষেত্রে কোনো ভুল নেই। বাট এখানে তো আর হবে না, এখানে কি হবে? ইজ হবে। হ্যাঁ, এখানে কি হবে বলতো? ইজ হবে, কারণ আমাদের ভার্ব কি সিঙ্গুলার নিতে হবে। তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে $20, তারপরে এরপরে তো আর হবে না। এটা রুলসই এমন যে টাইম ডিস্টেন্স ওয়েট মানি হইলে তারপরে সিঙ্গুলার ভার্ব হয়। $20 এটা কি একটা মানি রিলেটেড ওয়ার্ড, তাই না? তো এটাকে প্লুরাল করতে হবে এবং এরপরে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব দেয় না, এই জন্য এটাও ভুল। তো বাকি রইলো একটা, এটাই তো রাইট হবে, তাই না? এটা আবার কেন রাইট, আমরা লজিক্যাল যুক্তি দেখে। দেখো $20 দেওয়ার কথা দিয়েছে, কোনো ভুল করেনি। প্লুরাল করা যায়, প্লুরাল করেছে ডলার্স। তারপরে এরপরে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব দিয়েছে ইজ। এই জন্য আমাদের প্রথম যে অপশন সেটাই কারেক্ট। তো আশা করি এমসিকিউটা কিভাবে সলভ করতে হবে বুঝতে পারছো। এবার আমরা সর্বশেষ এমসিকিউ 3 নং এমসিকিউটা আমরা সলভ করব। 3 নং এমসিকিউতে দেখো আমরা কোশ্চেনটা পড়ি, দ্য ওয়েস অফ ট্রাভেলিং ড্যাশ নাওয়াডেজ। হ্যাঁ, কি হবে এখানে? প্রথম অপশনে দেওয়া আছে উইল হ্যাভ চেঞ্জড, বিতে হ্যাভ চেঞ্জড, সিতে হ্যাজ চেঞ্জড, ডিতে উইল চেঞ্জ। তো কোনটা হবে বলো তো? তো এখানে তোমার বুঝতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। আমি বলেছিলাম যে অফ প্রিপজিশন যদি থাকে শুরুর দিকেই, তাই না? তো অফ এর পূর্বে যে অংশ থাকে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট, দ্য ওয়েস। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? প্লুরাল। ওয়েস কয়টা? অনেকগুলো পথ। ওয়ে মানে পথ, আর ওয়েস মানে অনেকগুলো পথ, তাই না? তো এটা প্লুরাল, ওয়েসটা কি? প্লুরাল, অনেকগুলো পথ বা পদ্ধতি। তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। এখানে কি হবে তাহলে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আমরা প্লুরাল ভার্ব খুঁজি, চলো তো। আচ্ছা, উইল চেঞ্জ এটা কি প্লুরাল ভার্ব? না, এটা তো প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে এটা নিব না। আমাদের এমন একটা নিতে হবে, এমন একটা অপশন নিতে হবে যেটা শুধুমাত্র প্লুরাল ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারছো আশা করি, তাই না? তারপরে দেখো, তো ডি নাম্বার অপশনটা আমাদের হচ্ছে না। তারপরে দেখো এই হ্যাজ চেঞ্জ, হ্যাজ তো আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? হ্যাজ চেঞ্জ, হি হ্যাজ, শি হ্যাজ, তাই না? হ্যাজ কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো হ্যাজও আমাদের হচ্ছে না, আমাদের বাকি আছে এইটা আর এটা। আচ্ছা, উইল হ্যাভ চেঞ্জড আর হ্যাভ চেঞ্জড, ঠিক আছে। এখানে হ্যাভ চেঞ্জড হবে, হ্যাঁ, এটা ভবিষ্যৎকালের কোনো কাহিনী না। এখানে কি বলছে? নাওয়াডেজ, নাওয়াডেজ, তাই না? বর্তমান কালের কোনো কাহিনী। নাওয়াডেজ মানে কি বলতো? নাওয়াডেজ মানে বর্তমান কালের কোনো কাহিনী, হ্যাঁ, নাওয়াডেজ। তো এখানে দেখো দুইটা বিষয় আছে, তাই না? এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশন, এই দুইটা হচ্ছে তোমাদের মধ্যে কনফ্লিক্টিং, যে কোনটা হবে। বুঝতে তো পারলাম যে সি নাম্বার আর ডি নাম্বার অপশনটা হচ্ছে না, কিন্তু উইল হ্যাভ চেঞ্জড অথবা হ্যাভ চেঞ্জড এই দুইটার মধ্যে আমরা কোন অপশনটা নেব? দুইটার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। হ্যাঁ, দুইটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? দুইটার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কেন হইলো? কারণ এখানে নাওয়াডেজ, নাওয়াডেজ মানে আজকাল, নাওয়াডেজ মানে আজকাল। তো আজকাল যেটা চেঞ্জ হয়ে যায়, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তো এমনই হয়, তাই না? হ্যাভ চেঞ্জড, হ্যাভ হ্যাজ এর পরে কি হয়? পাস্ট পারফেক্ট, তাই না? মূল কথা আর কি, হ্যাভ হ্যাজ এর পর কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। হ্যাভ হ্যাজ এর পরে কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। চেঞ্জ, চেঞ্জ হচ্ছে V1 চেঞ্জড, এটা V2 এবং V3ও চেঞ্জড, ঠিক আছে? মানে পাস্ট পার্টিসিপল, চেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চেঞ্জড। তো আশা করি বুঝতে পারছো মূল কথা। এই নাওয়াডেজ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে একটা সেন্টেন্স, এই জন্য এটা হবে। এন্ড উইল হ্যাভ চেঞ্জড এটা তো তোমার ফিউচার পারফেক্ট টেন্সে থাকে, মানে এটা প্রাসঙ্গিক কিনা, এই জন্য এই নাম্বার অপশনটাও হবে না।
বি নাম্বার অপশনটা সবচেয়ে যৌক্তিক। কেন? কারণ নাওয়াডেস এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তো জানোই, হ্যাভ হ্যাজ এর পরে হ্যাভ অথবা হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল ফ্রম, হ্যাঁ চেঞ্জড পাস্ট পার্টিসিপল ফ্রম, এই জন্য আমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট। তো এইভাবে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর সাথেই থাকো। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স এর সেকেন্ড টাইম অ্যাডমিশন কোর্সে।